রাত তখন 12:30 প্রায়। অটবি ঘরের সব কাজ শেষে ঘুমাতে গিয়ে মনে পড়ল সে মূল গেটে তালা লাগাতে ভুলে গেছে। শোয়া থেকে উঠে টেবিল থেকে চাবি নিল সে, ওড়না গায়ে জড়িয়ে গেট লাগাতে চলে গেল। গেটটা পুরনো আমলের। অটবির বাবা প্রায় গর্ব করে বলতেন গেটটা তার বাবার বাবা বানিয়েছেন। খুলতে লাগাতে গেলেই বিশ্রী একটা আওয়াজ হয়। অটবি সাবধানে দরজা লাগালো। মৃদু শব্দটাও যেন বিরাট হয়ে গেল নিশ্চুপ পরিবেশে। প্রায় তালা লাগিয়ে ফেলেছিল, এই সময় দরজার ওপাশ থেকে ভরাট গলায় শোনা গেল, অটবি। তৃষ্ণানের গলা না? হ্যাঁ, তারই তো। অটবি তবুও নিশ্চিত হতে প্রশ্ন করল, বাইরে কে? তৃষ্ণান? হ্যাঁ, দরজা খুলো। অটবি মুখ খুলল না। কি দরকার, এভাবে বলুন। তোমার ঘরে দা বটি আছে না? আগের মতো নিয়ে আসো। দরজা খোলার পর কিছু করলে ডাইরেক্ট গলায় চালিয়ে দিও। অটবি মোটেও অতটা অবিশ্বাস করে না তৃষ্ণানকে। এই স্বল্প পরিচয়ে যেন অনেকটা চিনে ফেলেছে। ধীর স্থিরভাবে দরজা খুলে অটবি তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি বলুন, কি বলবেন? মা জেগে গেলে সমস্যা হবে। প্রতিবারের মতোই গুছানোহীন তৃষ্ণান, কিন্তু এখন একটু বেশিই অগোছালো লাগছে তাকে। বিনা বাক্যে তার দিকে হাত বাড়িয়ে বলল, নাও। তৃষ্ণানের হাতে 100 টাকার কচকচে নোট মুঠো করে রেখেছে। অটবি দেখেই বলল, নিব বলেছি। তৃষ্ণান আবারও বলল, চুরি করিনি, নাও। বলতে বলতে সে নিজেই অটবির হাত টেনে টাকাটা গুজে দিল। অটবিকে চমকানোর সময়টুকুও দিল না। অটবি দেখল তৃষ্ণান শুধু টাকায় দেয়নি, 2টো চকলেটও দিয়েছে, সাথে সাদা কাগজে ছোট্ট লেখা, তুমি অনেক তিতা অটবি, তোমার উচিত বেশি বেশি মিষ্টি খাওয়া। দিনটা বাদল কন্যাদের দখলে ঝলমল করছে। সুদূরে সূর্য রোদ্দুর ছড়ালেও আজ একটু বেশিই মলিনতা। উত্তাপ গা ছুটছে না, বরং খোলা জানলা মারিয়ে দক্ষিণা হাওয়া সুরসুর করে ভেতরে ঢুকে প্রাণ জান উজাড় করে দিচ্ছে। চোখ বুজে লম্বা 3টে শ্বাস ফেলল অটবি। এমনটা সে প্রায়ই করে। ঘুম থেকে ওঠার পর পা দুটো যেন আপনা আপনি চলে যায় জানলার কাছে। ভোরের দুষ্টু মিষ্টি ঠান্ডা হাওয়া উপভোগ করে 5 থেকে 6 মিনিট। ছোট্ট একটা মুহূর্ত, অথচ এই ছোট্ট মুহূর্তটাই সারাদিনের ব্যস্ততা ছাপিয়ে তার নিজের। এতে কারো ভাগ নেই। এই কয়েক সেকেন্ড অটবির একার। সকালটা একটু ঠান্ডা ঠান্ডাই বলা যায়। হাত মুখ ধুতে গিয়ে সেটা বেশ ভালোভাবেই টের পেল অটবি। পানি ছুতেই শরীরের রোমকূপগুলো কাঁটা দিয়ে ওঠে। অটবি কাঁপতে কাঁপতে গামছা দিয়ে মুখ মুছল। রান্নাঘরে এগোতেই দেখল রেবা বেগম আজও একা একা কাজ করছেন। এতে বড্ড রেগে গেল সে। অসহ্য বিরক্তি নিয়ে বলল, তুমি একটা কি বলো তো মা? তোমাকে না বলেছি সকালে উঠলে আমাকে ডাকবে, ডাকোনি কেন? রেবা বেগম মেয়ের কথা গ্রাহ্য করলেন না বোধহয়। তার মেয়েটা অতিরিক্ত বদমেজাজি হলেও মাকে ভীষণ ভালোবাসে। এই রাগটা তারই বহিঃপ্রকাশ। মাছে হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে তিনি বললেন, লাল শাকগুলো বেছে দে, আয়। অটবির বিরক্তি বাড়ল। মায়ের এমন ছন্নছাড়া কাজ তার মোটেও ভালো লাগছে না। ধূপধাপ পায়ে মোড়া টেনে শাক বাছতে বসে পড়ল ও। রেবা বেগম জিজ্ঞাসা করলেন, তোর বোন দুটো কি উঠেছে? ওদেরকে ওঠাবি কখন? স্কুল আছে না? পৃথাকে ডেকে এসেছি, উঠে যাবে একটু পর। কথাগুলো গম্ভীর শোনালো। মেয়েটা কি অভিমান করেছে? রেবা বেগম মিটিমিটি হাসলেন। সাবধানে প্রশ্ন ছুড়লেন, তুই নাকি নলির সাথে কথা বলেছিস না? বিচার দিল আমাকে। অটবি সে প্রশ্নের উত্তর দিল না, এড়িয়ে গেল দারুণ কৌশলে। লাল শাকগুলো কিভাবে রাখবে? চিংড়ি মাছ দেবে সাথে? রেবা বেগম তড়িঘড়ি করলেন। হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বললেন, ভালো কথা মনে করেছিস। আমি তোকে বলবো বলবো করে ভুলেই গেছি। পাশের বাসায় চিংড়ি মাছ রেখে এসেছিলাম, এক্ষুনি গিয়ে নিয়ে আয়, পরে আর মনে থাকবে না।
লাল শাক বাছা প্রায় শেষের দিকে। হাত দুটো ভালো করে ধুয়ে ওড়না গায়ে জড়িয়ে নিল অটবি। তাদের পাশের বাসায় ইলিয়ানা আন্টিরা থাকেন। ভদ্র মহিলা এমনিতে সবার উপকার করলেও মুখ বেশি চলে, কোথাও স্থির থাকতে পারেন না। ওর কথা একে ওকে বলে বেড়ান। অটবি যতবারই ওনার বাসায় গিয়েছে জোর করে 1 ঘন্টা নিজের কাছে বসিয়ে 1000টা গীত গেয়ে গেছেন। এটা তিনি সবার সাথেই করেন। এজন্য পৃথা আর নলি ওনার কাছে আসতে অতটা পছন্দ করেন না। বাধ্য হয়ে অটবিকেই আসতে হয়। তাছাড়া ইলিয়ানা নামক মহিলাটির স্বামীর বাজারে বড় মুদির দোকান আছে। পাড়ার সবার থেকে টাকা পয়সাও বেশি, তাই দাপটও বেশি। দরজায় কড়া নাড়ানোর 1 মিনিটের মাথায় দরজা খুলে দিল এক ছেলে। ঠিক ছেলে না, যুবক, অটবির থেকে বড়ই হয়তো, কিংবা তার সমান বয়সী। দরজা খুলে দিয়ে অটবির দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। পরনে কালো গেঞ্জি আর কালো হাফ প্যান্ট। অটবি ভদ্রভাবে বলল, ইলিয়ানা আন্টি আছেন? আমি ওনার কাছে এসেছি। সদ্য ঘুম ভাঙা খসখসে গলায় ছেলেটি উত্তর দিল, আম্মু নেই বাসায়, কি দরকার আমাকে বলেন। আপনাদের ফ্রিজে মাছ রেখেছিলাম আমরা, ওটা নিতে এসেছি। এত বড় ছেলেকে এ কথা বলতে গিয়ে একটু লজ্জাই পেল অটবি, কিন্তু ছেলেটা বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে। অন্তত তার মুখ তো তাই বলছে। কিভাবে দিয়েছেন মাছ? প্যাকেটে নাকি বক্সে? ছেলেটার কথার ধরনে মনে হলো সে এ কাজে ভীষণ পটু, যেন বহু কাল ধরে এ কাজই করে আসছে। কিন্তু তবুও খানিকটা অস্বস্তি হলো অটবির। ইতস্তত কণ্ঠে বলল, ছোট নুডলসের প্যাকেট। আচ্ছা। বলে সাথে সাথে দরজা আটকিয়ে দিল ছেলেটা। ভড়কালো অটবি। এভাবে দরজা আটকানোর মানে কি? সে কি ছেলেটা না আসা অবধি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকবে? কি আশ্চর্য! ছেলেটা এমন বেয়াদব কেন? পাশের বাসা থেকে অটবি আসতে আসতে পৃথা ও নলিও ঘুম থেকে উঠে গেছে। কালকের মতো আজও কথা বলার সুযোগ খুঁজছে নলি। অটবি পাত্তা দিচ্ছে না। এসেছে থেকে রেবা বেগমের সাথে কথা জুড়ে দিয়েছে। পাশের বাসার ছেলেটা নাকি খুব বেয়াদব, মানুষকে সম্মান করতে জানে না। নলি অবশ্য ইলিয়ানা আন্টির ছেলেকে একবার দেখেছে, সরোজের সাথে প্রায়ই মাঠে ক্রিকেট খেলে। দেখতে তো ভালোই ছেলেটা। নলি ভয়ে ভয়ে বোনের পাশে গিয়ে বসলো, মৃদু স্বরে ডাকলো, বুবু। অটবি উত্তর দেয়নি। সে আবারও ডাকলো, ও বুবু, শুনো না। কি? কণ্ঠে স্বল্প ধমকের রেশ। নলি কিন্তু তবুও দমল না। সাহস নিয়ে বলল, আমি আর সরোজ ভাইয়ের সাথে কথা বলবো না বুবু, সত্যি বলছি। তুমি প্লিজ আমার থেকে রাত ঝেড়ে নাও না বুবু। রেবা বেগম একবার অটবির দিকে আর চোখে তাকালেন। না, মেয়ের রাগ বলছে। তিনি দেখেই বুঝতে পারছেন। অনেকটা কৈফিয়তের সুরে তিনিও তান মেলালেন, ক্ষমা করে দে অটবি, ও আর ওই ছেলের সাথে কথা বলবে না। অনেক রাগ করেছিস, এবার সব ঠিক কর। মেয়েটা তোর জন্য সারাদিন মন খারাপ করে থাকে। অটবি এবারও তেমন প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু ভেতরে ভেতরে তার রাগ অনেকটাই কমে গেছে। ছোট বোন দুটোকে জন্ম থেকে আগলে রেখেছে সে। মায়ের মতো না হোক, মায়ের থেকে কম ভালোবাসে না। তবে অকপটে শুধু এটুকুই বলল, ওদেরকে দ্রুত তৈরি হতে বলো মা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। স্কুলে যাওয়ার পথে সরোজের সাথে দেখা হলো নলির। অটবি পাশেই ছিল। সরোজ নলির দিকে তাকিয়ে থাকলেও নলি একবারের জন্যও তাকায়নি। বুবু তার অনেক কষ্টে রাগ ভুলেছে। এখন সে আর আগের মতো ছেলে মানুষই করতে পারবে না। যা করতে হবে সব সাবধানে লুকিয়ে। সরোজের জন্য স্কুলে আসার আগে চিঠি লিখে এনেছিল নলি। সেটাই অটবি না দেখে মতো রাস্তায় ফেলে দিয়ে এসেছে। আসার আগে সরোজকে চোখের ইশারায় বুঝিয়েও এসেছে চিঠিটা যেন সে তোলে। অটবিদের এলাকার একদম শেষে একটা বাজার পড়ে। কাঁচা বাজার থেকে শুরু করে শুকনো বাজার সব পাওয়া যায়, কিন্তু অরবিন্দ অটবি থেকে বাজারটা বেশ দূরে। নলিদেরকে স্কুলে দিয়ে অটবি বাজারেই গেল। বাজারটা মাছের গন্ধে ভরে গেছে। কিছু ভদ্রলোকদের দেখতে পেল রুমাল চেপে বাজারে ঘুরঘুর করছে।
আবার কেউ কেউ খুব বাজেভাবে মুখ বিকৃত করে রেখেছে। অটবি বেশ মজাই পেল ওদের দেখে। মনে মনে ভাবলো সেও যদি এমন আহ্লাদি বাবার সন্তান হতো তবে কি ওদের মতোই মুখ এমন করে রাখতো? নিজের চেহারা কল্পনা করে নিজেই মনেই খিলখিল করে হেসেও ফেললো অটবি। ভাগ্যিস সে আহ্লাদি বাবার মেয়ে হয়নি, তাকে ওভাবে মোটেও সুন্দর লাগতো না, ভীষণ বিশ্রী দেখাতো। বাজার করা শেষে হুট করেই বৃষ্টির আগমন ঘটে গেল। অটবি তখন বাজারের একপাশে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছে। তার কাছে ছাতা নেই, পরনে হলুদ রঙের জামা, কাপড়টা খুব পাতলা। এ জামা পরে বৃষ্টিতে ভেজা সম্ভব না। সে এক মনে রাস্তার দিকে চেয়ে আছে। ফোঁটায় ফোঁটায় রাস্তায় বৃষ্টি পড়ার দৃশ্যটা দারুণ লাগছে তার। সরব তৃষ্টান এসে পাশে দাঁড়ালো। অটবি প্রথমে খেয়াল করেনি। লোকটা কালো রঙের ছাতা মুখের কাছে ধরতেই চমকে উঠল। তৃষ্টান বলল, ছাতা নিয়ে বাসায় যাও। কি নিঃসংকোচ আবদার! অটবি আবদারটা রাখতে পারল না, কাটকাট গলায় মানা করে দিল। আমি কি আপনার কাছে ছাতা চেয়েছি? আমার লাগবে না। জানি, তবুও নাও। অটবি মুখ তুলে সরাসরি তাকালো। লোকটার হাতে বড় সড়ো বাজারের ব্যাগ শোভা পাচ্ছে। কপাল, চুল, শার্ট ক্ষীণ ভেজা। অটবি মুখ ফিরিয়ে নিল। অনেক উপকার করেছেন তৃষ্টান, কিন্তু এই উপকারটা আমার লাগবে না। তৃষ্টান ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তুমি অনেক বেশি কথা বলো, কান তিতা করে দিচ্ছ। তোমাকে যে চকলেট দিয়েছি খাওনি? আপনার দেয়া জিনিস আমি কেন খাবো? 50 টাকা দিয়ে কিনেছিলাম। অটবি, তুমি এত সহজে ফেলে দিয়েছ? কথা শুনে মনে হলো তৃষ্টান প্রচণ্ড অবাক হয়েছে, কিন্তু তাকে দেখে মোটেও তেমনটা মনে হচ্ছে না। অটবির ক্লান্ত চোখ জোড়া কিছুক্ষণ বন্ধ রেখে আবার খুলল। সে ফেলে দেয়নি তৃষ্টানের চকলেটগুলো, টাকার ব্যাগে এখনও আছে, কিন্তু সেটা তৃষ্টানকে বলল না। আবার তৃষ্টানের সঙ্গে এভাবে দাঁড়িয়ে থাকতেও ইচ্ছে করছে না। তৃষ্টানের হাত থেকে ছো মেরে ছাতাটা নিতে নিতে অটবি বলল, পরে ছাতাটা কিভাবে দিব আপনাকে? আমি নিজেই নিয়ে নিব। অটবি আর কথা বাড়ালো না, তৃষ্টানকে পেছনে ফেলে সামনে হাঁটতে লাগলো। কালো ছাতা হাতে চলে যাওয়া চরম কৃতজ্ঞ মেয়েটাকে উদাসময় শান্ত দৃষ্টিতে দেখতে লাগলো তৃষ্টান। ভীষণ আস্তে বলল, আকাশের মতো সুন্দর তো তুমি নও, বৃষ্টির মতো মুগ্ধময়ও নও অরণ্য, তবে তুমি কি? হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।